আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে বাংলা মেজরের ফার্স্ট সেমিস্টারের চর্যাপদ পরিচিতি এই বিষয়টা নিয়ে, অর্থাৎ চর্যাপদ কি, কেন, কি বিষয় বস্তু তার, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। আজকে একটা সম্যক পরিচিতি একটু জানার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে আহ, এটা কেবলমাত্র তোমাদের ফার্স্ট সেমেস্টারে আছে তা নয়। বিশেষ করে বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস সম্পর্কে তোমাদের বুঝতে গেলে বা জানতে গেলে চর্যাপদ একদম তোমাদের এটা জানতেই হবে, এটা দিয়ে তোমাদের শুরু। ফলে সেটা তোমাদের ফার্স্ট সেমের সিলেবাসের মধ্যে রয়েছে, এটা যেমন ফ্যাক্টর। পরবর্তীকালে যখন তোমরা পড়বে বা প্রাচীন যুগ নিয়ে যখন তোমরা আলোচনার জায়গায় যাবে, সেখানে দেখবে যে চর্যাপদ নিয়ে ডিটেলসে আলোচনা করতে হচ্ছে। সেখানে চর্যাপদের যে পদগুলো রয়েছে, অর্থাৎ গানগুলো রয়েছে বা কবিতায় বলো না কেন, সেগুলো নিয়েও কিন্তু সেখানে আলোচনা রয়েছে। তো ফলে আমরা প্রথমেই আমরা যাব সেই চর্যাপদের বিষয়বস্তু কি সেটা। তো দেখো, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। অস্পষ্ট ছবিটা, কারণ হচ্ছে এটা ওই যে বইটাতে চর্যাপদ বেরিয়েছিল সেখান থেকেই ছবি তোলা। তো এই যে চর্যাপদ বিষয়টা কি সেটা প্রথমে তোমাদের একটু বলি যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস 1916 সালের আগে পর্যন্ত আমরা জানতাম যে কিছু দলিল দস্তাবেজ রয়েছে, কিছু কাগজপত্র লেখা রয়েছে বাংলা গদ্যে, হ্যাঁ, কিছু চিঠিপত্র লেখা লেখা রয়েছে। তো পরে পরে হিসাব এলো, পরে পরে যখন খবর পাওয়া যাচ্ছে বা প্রমাণ পাওয়া যাচ্ছে, কিছু পুঁথি আবিষ্কার হচ্ছে, সেই পুঁথি দেখে দেখা যাচ্ছে যে না, এটা এরও আগে, অনেক আগে বাংলাতে লেখা হয়েছে কিছু কিছু। তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই চর্যাপদ। এটা একটা লৌকিক নাম আর কি, পুঁথিটার নাম হচ্ছে চর্যাপদ। তাল পাতায় লেখা, আগেকার দিনের। এখনো দেখবে তোমরা তোমাদের আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, দেখবে গ্রামের বহু মানুষের বাড়িতে এইসব পুঁথি থাকে। ছোট ছোট পাতায় পাতায় লেখা, কাগজের, তুলট কাগজের বলে। তো দেখবে অনেকের বাড়িতে একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবে। অথবা আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতেও রয়েছে পুঁথি সংরক্ষণশালা। তো সেখানেও তোমরা পুঁথি দেখতে পারো। তো সেগুলো তুলট পাতায় লেখা, কিন্তু এই পুঁথিটা ছিল তাল পাতায় লেখা। কি বিষয় এর এটা, না, সেই তাল পাতায় লেখা যে পুঁথি, সেই পুঁথিটা পাওয়া গেল কোথায়? নেপালে, নেপালের রাজ দরবারে, যেটাকে বলা হচ্ছে অভিলেখগার, রাজার লাইব্রেরি। সেখানে অনেক পুঁথি জমা করা রয়েছে। তো সেখানে আমাদের কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ, দেখবে এখনো সেই প্রতিষ্ঠানটি রয়েছে, এবং সেখান থেকে অনেক বিখ্যাত বিখ্যাত বই বেরোয়, প্রকাশ হয়। তো সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা টার্গেট ছিল যে তারা পুঁথি সংগ্রহ করবেন। তো সেই জন্য পুঁথি সংগ্রাহক হিসাবে, এটা একটা পোস্ট, হ্যাঁ, সেই পুঁথি সংগ্রাহক হিসাবে কয়েকজনকে নিযুক্ত করা হয়। তার মধ্যে ছিলেন আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, পরবর্তীকালে বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎবল্লভ মহাশয়। তো সেই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে পুঁথি সংগ্রহ করছেন। তো তিনি নেপাল গিয়েছিলেন। সেই নেপালে গিয়ে তিনি যে পুঁথিটা সংগ্রহ করেন, সেই একসঙ্গে অনেকগুলো পুঁথি নিয়ে আসেন, এবং সেই পুঁথির মধ্যে একটা পুঁথি ছিল এই চর্যাপদের পুঁথি। তো তিনি সেই পুঁথিটা নিয়ে এলেন। নিয়ে এসে বঙ্গীয় সাহিত্য পরিষদে দিনের পর দিন সেখানে পণ্ডিতদের মধ্যে আলোচনা হলো। আলোচনা হয়ে দেখা গেল যে সেই পুঁথিটা আসলে অনেক প্রাচীন বাংলায় লেখা। হ্যাঁ, বাংলার হরফ কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভাব বা ভাষায় অনেকটা ধরন খুঁজে পাওয়া যাচ্ছে। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তোমরা নাম শুনে থাকবে, বিখ্যাত ভাষাতাত্ত্বিক। তো তিনি গবেষণা করছেন, তিনি দেখাচ্ছেন যে এর ভাষা বাংলা। ফলে যখন আমরা এটা পেলাম, 1907 সালে তিনি নেপালে গিয়ে এটা আবিষ্কার করে নিয়ে আসছেন, এবং 1916 সালে এটা প্রকাশ পাচ্ছে, আমরা পরে দেখবো, এটা আলোচনা করব। তো সেই পুঁথি এবং তার সঙ্গে আরো কিছু কিছু পুঁথি তিনি নিয়ে আসছেন। নিয়ে এসে তারপরে এই যে গবেষণা, এই গবেষণার পরে তিনি প্রমাণ করতে পারছেন যে এটা বাংলায় লেখা। তো কি এই চর্যাপদ, কেন, কারা লিখতে গেল, কখন লিখতে গেল? ভাষাতাত্ত্বিকরা বিভিন্ন সময়ে, যে আমরা এখানটায় দিয়েছি যে চর্যাপদের রচনাকাল, সুনীতি বাবু বলছেন দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে। মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, তিনি বলছেন সপ্তম শতকে, অর্থাৎ তারও আগে লেখা বাংলায়। হ্যাঁ, রাহুল সাংকৃত্যায়ন
তিনি বলছেন অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে লেখা, সুকুমার সেন বলছেন দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে লেখা। ওভারঅল আমরা যে পার্ট একটা পাচ্ছি, যে একটা অংশ পাচ্ছি, যে মূলত বলা যেতে পারে অষ্টম থেকে দ্বাদশ বা দশম থেকে দ্বাদশ এই সময়ের মধ্যে চর্যাপদ লেখা। এখন চর্যাপদ কি, গল্প না উপন্যাস না কবিতা না নাটক, কি আছে পুঁথিতে? ওই তালপাতার সরু যে কাগজ আমরা দেখলাম আগের স্লাইডে, যে এই সরু স্লাইডটাতে কি রয়েছে এই তালপাতায় লেখা, না সেগুলো এক একটা কবিতার মতো, 10, 12, 14 লাইনের কবিতার মতো। এবং সেখানে তার উপরে উপরে গানের উল্লেখ রয়েছে, রাগের উল্লেখ রয়েছে, বিভিন্ন রাগ। তো রাগ রাগিনীর উল্লেখ মানে আমরা বুঝতেই পারি যে সেগুলো আসলে গান। ফলে আমরা তো জানি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, কবিতা গান। আমরা দেখেছি অনেক এরকম অনেক রয়েছে, নজরুল ইসলামের ক্ষেত্রেও তাই। তো এই যে চর্যাপদ, এগুলো ঠিক একই রকমের গান, কিন্তু সেগুলো কবিতার আকারে লেখা, সেইভাবে লেখা যেভাবে লেখা হয়। তো কারা লিখলেন সেই সময়, কেন লিখলেন, তাদেরকে কি কেউ বলে দিয়েছিল যে তোমরা বাংলা সাহিত্যে প্রথম নিদর্শনটি লেখো, বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যটি তোমরাই রচনা করো? তা নয়। দেখো, প্রয়োজন ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, এটাও ঠিক প্রয়োজনে এসেছে, মানুষের সে সময়ের মানুষের প্রয়োজন হয়ে পড়েছিল এটা লেখা। কিভাবে, কেমন প্রয়োজন হয়ে পড়েছিল? না দেখো, সেই যে সময়টার কথা বলা হচ্ছে, এই অষ্টম থেকে দ্বাদশ বা দশম থেকে দ্বাদশ, সেই সময় বঙ্গে, বঙ্গ মানে আমাদের পশ্চিমবঙ্গ ভেবো না, বাংলা, বিহার, উড়িষ্যার এই পুরো এরিয়াটাকে ধরা যেতে পারে। তো সেই সময় বঙ্গে আমাদের বৌদ্ধ ধর্মের প্রভাবটা রয়েছে এবং বৌদ্ধ ধর্মের শেষ পাঠ চলছে। ফলে এই যে শেষ পার্টে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, বৌদ্ধ তন্ত্র সাধনার উদ্ভব হয়েছিল, যেমনটা আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রেও দেখি, যে একটা তান্ত্রিক হিন্দুদের উদ্ভব যেমন হয়। হ্যাঁ, শাক্ত পদাবলীর ক্ষেত্রে আমরা যখন পড়বো দেখব শক্তি সাধনার বরাবর লাস্ট যে তন্ত্র সাধকদের উদ্ভব, তেমনি বৌদ্ধ তান্ত্রিকদের উদ্ভব হয়েছিল, যাদেরকে বলা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধক। তাদের কাজ কি ছিল? দেখো, মানুষ আস্তে আস্তে এই যে বৌদ্ধ ধর্মের ভাবটা, একটা তোমরা জানো যে নিজের মুক্তি এবং সকলের মুক্তি, এই যে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এবং আস্তে 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 বৌদ্ধ ধর্মে দেবদেবী আসছে। বিনয়তোষ ভট্টাচার্যের একটা বিখ্যাত বই আছে বৌদ্ধদের দেবদেবী নিয়ে। তো আস্তে আস্তে বৌদ্ধ ধর্মে দেবদেবী চলে আসছে, তারপরে সেই দেবদেবীর মন্ত্র তৈরি হচ্ছে। তারপরে দেখতে পাবো যে সেই বৌদ্ধ দেবীকে, বিশেষত দেবীকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মাচার, বিভিন্ন তন্ত্রাচার উদ্ভব হচ্ছে। এবং সেখানে দেখানো হচ্ছে যে মানুষ যদি তার ইন্দ্রিয়কে যদি ঠিক সংযত করতে পারে, হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে সে তার উন্নতি হচ্ছে, তার অধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটছে। তো আস্তে 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 এইভাবে যখন তন্ত্র সাধনার দিকে ক্রমশ এগোচ্ছে, কিছু মন্ত্র তৈরি হলো। তোমরা জানো যে তন্ত্র মানে সেখানে মন্ত্র ঢুকে যাচ্ছে। তো সেই সব কিছু মন্ত্র আওড়ানো পণ্ডিত, বা এইভাবে না ধরে 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 নাও যে এই আমাদের যে দেহজ বা ইন্দ্রিয়জ যে কামনা বাসনাগুলো রয়েছে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য, সেগুলোকে সংযত করার জন্য, এবং নিজের একজন মানুষের যে সঠিক উদ্দেশ্য, সঠিক দিশা, সেই অধ্যাত্ম চেতনায় এগিয়ে যাওয়ার জন্য কিছু ভাব, হ্যাঁ, এবং সেগুলোকে লিখে রাখতে হবে। এখন এইগুলো যদি আর 5 জন মানুষ পেয়ে যায়, সহজিয়া বৌদ্ধ সাধকরা গুরুবাদে বিশ্বাসী, অর্থাৎ গুরু চাই, গুরু না হলে হবে না, তাহলে সেই গুরুকে সামনে রেখে এগুলো চর্চা এবং চর্যা করা দরকার। চর্যা মানে আচার আচরণ। তাহলে আমাদের জীবনে সেগুলো আচার আচরণ নিয়ে আসতে হবে। তো সেই কারণের জন্য তারা এইগুলো লিখলেন। সেই জন্য দেখো এখানে আমরা পাচ্ছি চর্যাপদের রচয়িতা 24 জন, মতান্তরে 23 জন, বুদ্ধ সিদ্ধাচার্য। ফলে দেখো আমরা বুঝতে পারছি যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে কিন্তু চর্যাপদ লেখা হচ্ছে না। হ্যাঁ, তাদেরও একটা নিজস্ব উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই তারা এই চর্যাপদ বা চর্যাপদের কবিতাগুলো তারা লিখছেন। তো আমরা এ থেকে এরপর কিছু ইনফরমেশনে যাব যেগুলো জানা দরকার, এবং বেশ কিছু বইতেও ভুল রয়েছে
প্রচলিত বইতে। দেখো আমরা এখানটা করেছি পুঁথির নামকরণ হিসাবে, কারণ যে পুঁথিটা পাওয়া গেছে সে পুঁথিতে যেহেতু খণ্ডিত ছিল, মাত্র 46.5টা পদ তখন তিনি উদ্ধার করেছিলেন। কিন্তু আদপে 50টি পদ রয়েছে, কারণ আমরা যখন সংস্কৃত যে টিকা পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি, বা পরবর্তীকালে তিব্বতী টিকা যেখানে পাচ্ছি, হ্যাঁ, তো সেখানে পেয়ে যাচ্ছি 50টা। ফলে সেই সূত্র ধরে 50টি পদ চর্যাপদে পাওয়া গেছে। তো যেহেতু প্রথমে যখন হরপ্রসাদ শাস্ত্রী পাচ্ছেন সেখানে খণ্ডিত ছিল, নাম ছিল না, বলে হরপ্রসাদ শাস্ত্রী যখন সম্পাদনা করেন 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এই দেখুন নাম ঠিক ঠিক এই বানান ঠিক ঠিক লিখতে হবে, বঙ্গীয় হাইফেন সাহিত্য হাইফেন পরিষদ খণ্ডত্ব। তো তখন তিনি ওই 50টা তখন তিনি নামটা দেন চর্য বিনিশ্চয়, জফলা হবে। এবং যে বইটাতে বের করেন সেই বইটার নাম হচ্ছে 1000 বছরের পুরাণ পরশুর আগার মূর্ধন্য বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নাম দিয়ে 4টা তিনি পুঁথি নেন, চর্যাচর্য বিনিশ্চয়, সরোজবজ্রের দোহাকোষ, কাণ্ডপাদের দোহাকোষ এবং ডাকার্ণব। এই 4টা পুঁথি নিয়ে তিনি বইটা পাবলিশ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমি ওই বইয়েরই প্রথম পাতায় একটা অংশ এবং একটা পদ, কা তরু বড় পঞ্চবী ডাল, এই পদটা আমি জাস্ট তুলে ধরেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে পদকর্তাদের পরিচয়, বইতে যে সূচিপত্র আছে তাতে এখানটায় দেখতে পাচ্ছি চর্যাচর্য বিনিশ্চয়, সরোজবজ্রের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ, ডাকার্ণব। এগুলোকেও মনে করা হয়েছিল যে এগুলো প্রাচীন বাংলার নমুনা বা নিদর্শন, কিন্তু পরবর্তীকালে ভাষাতাত্ত্বিকরা সেখানটায় দেখেন যে না, যদি ধরা যায় তাহলে চর্যাপদকেই সেই প্রাচীন বাংলার নমুনা বা নিদর্শন ধরতে পারি। তো এখানে আমরা দেখো একটা জাস্ট নমুনা আমরা তুলে ধরেছি, একটা এই যে পদ, চর্যাপদের একটা গান বা একটা কবিতা, যে কা তরু বর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো। হ্যাঁ, এটার বাংলা মানে দেখো, শরীরটি গাছ, তার 5টি ডাল, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। এই যে বাংলা, এটার বাইরে এক রকমের ভাষা, যে এটা কেউ বুঝতে পারবে না, কিন্তু ভেতরে আরেক রকমের গল্প রয়েছে। সেই গল্প আমরা এখানে পাচ্ছি, যে আমাদের শরীর, তার যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় যেন আমাদেরকে আক্রমণ করে, ফলে তার থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার প্রতিপত্তি, তার প্রভাব থেকে আমাদের বাঁচতে হবে তবেই, এবং সেই মনকে একাগ্র করলে পরে সেই জায়গায় আমরা যেতে পারবো। তো স্বাভাবিকভাবেই যখন চর্যার কবিতাগুলো লেখা হচ্ছে, তারও একটা সামাজিক আবেদন রয়েছে। সেই সময়ের যে সমাজ চিত্র ফুটে ওঠে, তার আমরা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। যে সেই পদগুলোতে কিছু কিছু পদ রয়েছে যেখানে তার বাসস্থান, হ্যাঁ, যেমন আছে উঁচা উঁচা পাবত তাহি বসই সবরি বালি, ইত্যাদি ইত্যাদি। বা টালত মোর ঘর নাহি পড় বেশি, এই যে উঁচু টিলা বা ছোট ঘর, ছোট কুড়ে ঘর, এরকমের বাসস্থানের পরিচয় পাই। তাছাড়া পাই পেশা, বিভিন্ন প্রফেশনের মানুষজনের পরিচয়, নৌকা চালনা, চাঙারি তৈরি করা, মদ তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। পোশাক, বিভিন্ন রকমের পোশাকের কথা, ময়ূরগুচ্ছের কথা, গুঞ্জার মালা, কানের যে কুণ্ডল হয়, হ্যাঁ, হাড়ের মালা হয়, সেসব কিছু আসবাবপত্রের নমুনা আমরা পেয়ে থাকি। ভাতের হাঁড়ি, দুধ দুইবার পিঠা, মদ রাখার পাত্র, ইত্যাদি ইত্যাদি। খাবার তৈরি, সে সময় যেসব খাবার প্রচলন ছিল, যেগুলো চর্যাপদে উঠে এসছে, ভাত, মাংস, তেঁতুল, ইত্যাদি ইত্যাদি। এছাড়া অনুষ্ঠান, সামাজিকতা, পশু পাখি ইত্যাদি প্রায় সব বিষয়, কারণ এটা তো কবিতা বা সাহিত্য মানেই সেই সময়ের একটা সমাজ চিত্র উঠে আসবে। তো চর্যাপদও সে থেকে ব্যতিক্রম নয়, ফলে চর্যাপদ থেকেও আমরা সেটা পাচ্ছি। এখন মূল কিন্তু বিষয় দেখো, বাইরে একটা আলাদা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে আরেক রূপ। মানে আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে রূপক সাংকেতিক হিসেবে ব্যবহার করি, কিন্তু সুকুমার সেন সেই সন্ধ্যা ভাষার কথা উল্লেখ করছেন, যে সময় ওই যে সান্ধ্যকালে যেমন একটা আলো আঁধারি ভাব থাকে, চর্যাপদ গুলোর ক্ষেত্রেও সেরকম একটা আলো আঁধারি ভাব। এমনি কোনো মানুষ সেটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু পড়লে বা কোনো গুরুর কাছে তিনি যদি সেই বিষয়ে শিক্ষা নেন, তখন দেখা যাবে যে সে আস্তে আস্তে সেটা বুঝছে, এবং নিজেদের ভেতরে সেটা যখন চর্যা বা প্রতিপালন করবে, অভ্যাস করবে, তখন আস্তে আস্তে তার উৎকর্ষ সাধন হবে অধ্যাত্ম বিষয়ে। এই যে পুরো বিষয়টা দেখো, তাহলে আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম, যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির জন্য কিন্তু চর্যাপদ রচিত হচ্ছে না, কিন্তু তার আবেদন কোথায় দেখো, তার ভাষা, তার সমাজ চিত্র এবং একটা অধ্যাত্ম যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যেন একটা দলিল হয়ে উঠছে।
ফলে আজকে এই পর্যন্তই। এরপর তোমাদের আবার পরবর্তী বিষয়ে, যেহেতু আজকে চর্যাপদের সামগ্রিক আলোচনা হলো, পরে আবার এই বিষয় নিয়ে কখনো ক্লাস নেওয়া যাবে। সবাই ভালো থেকো।